সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। নিশ্চয়ই জানেন যে আমরা প্রতিদিন সন্ধ্যায় আপনাদের সামনে হাজির হই এবং প্রতিদিনই আমাদের একজন করে অতিথি থাকেন। আমরা আলোচনা করি, ভবিষ্যতে হয়তো আমরা দুজন অতিথি নিয়ে করবো, একটা সময় সাপেক্ষ ব্যাপার। নিশ্চয়ই জানেন বাংলাদেশের একটা ক্রাইসিস সময় গিয়েছে গত 18 মাস অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার ছিল, অনেকে এটাকে জালিয়াত সরকারও বলছেন, কেউ দখলদার সরকার বলছেন। আর ইউনূস নিজেই যেহেতু বাংলাদেশের মানুষকে জালিয়াত বলছেন, এই জন্য অনেকেই তাকে জালিয়াত সরকারের প্রধান বলছেন। সেই ইউনূস সাহেব যার দ্বারা নিয়োগপ্রাপ্ত হলেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, ওনাকে তিনি একেবারেই ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা মহামান্য রাষ্ট্রপতিকে কোনো পাত্তাই দেননি গত 18 মাস। অনেকটা তাকে অসহায় করে রেখেছিলেন, পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন। এবং রাষ্ট্রপতি অভিযোগ যেটি করেছেন সেটি হচ্ছে তাকে এমন অবস্থা তৈরি করা হয়েছিল যে তিনি যেন প্রতিবন্ধী, এমনটাই মনে হচ্ছিল। এসব নিয়ে আমরা আজকে কথা বলবো। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, মহামান্য রাষ্ট্রপতি, তিনি গতকালকে একটি জাতীয় দৈনিকে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি অনেক ঘটনার বর্ণনা দিয়েছেন। তাকে কিভাবে জিম্মি করা হয়েছে, তিনি কিভাবে তার সকল ক্ষমতা তাকে কীভাবে কেড়ে নেওয়া হয়েছিল, সবগুলো। তাকে কেন বিদেশ যেতে দেওয়া হতো না, কোনো অনুষ্ঠানে যোগ দিতে দেওয়া হতো না, তাকে বিচ্ছিন্ন করে অন্ধকারের মধ্যে রেখে দেওয়া হয়েছিল। এসব নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকে এই নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন মেজর আখতারুজ্জামান, রাজনীতিবিদ এবং সাবেক এমপি, দুবারের এমপি, ব্যবসায়ী, সবচেয়ে বড় বিষয় সব কিছু ছাপিয়ে তিনি এখন একজন আলোচিত আলোচক, রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে স্বাগতম আখতার ভাই দেশবার্তা টকশোতে। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আপনাকেও জানাই আন্তরিক ধন্যবাদ আপনার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একেবারেই। আখতার ভাই, রাষ্ট্রপতির ইন্টারভিউটা দেখেছেন? দেখেছি। একজন নাগরিক হিসেবে, একজন বিশ্লেষক হিসেবে মহামান্য রাষ্ট্রপতিকে এভাবে যে বন্দি জীবনযাপন, এক ধরনের কারাবন্দি, বিশাল এক প্রাসাদের মধ্যে তিনি কারাবন্দি, এটা মনে হয়েছে কিনা আপনার কাছে? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য। একজন নাগরিক হিসাবে এই উপলব্ধিটা তো আমার আজকে তার সাক্ষাৎকার শুনে বা দেখে বলা হওয়ার কথা নয়। আমি তো প্রথম দিন থেকে বুঝি, জানি এবং আমি সচেতন যে রাষ্ট্রপতিকে অপব্যবহার করা হচ্ছে। রাষ্ট্রপতি পদটাকে জাতির সামনে প্রহসন হিসাবে রাখা হয়েছে। কারণ আপনি জানেন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে জুলাই বিপ্লবের ফসল হিসাবে। জুলাই বিপ্লব উত্তর সরকার হবে বিপ্লবী সরকার। এখানে কোনো উপদেষ্টা থাকবে না, সাবেক উপদেষ্টা থাকবে না, কোনো প্রধান উপদেষ্টা থাকবে না, কোনো রাষ্ট্রপতি থাকবে না, কোনো প্রধান উপদেষ্টা থাকবে না। এখানে সংবিধান থাকবে না। এখানে রাষ্ট্র পরিচালিত হবে বিপ্লব উত্তর একটি বিপ্লবী সরকারের মাধ্যমে। কিন্তু ডক্টর ইউনূস উনি রাষ্ট্রকে ধোঁকা দিয়ে এই বিপ্লবটাকে উনি ওনার পক্ষে ছিনিয়ে নিয়ে গেছেন। আপনি জানেন বাইডেন প্রশাসন বাংলাদেশে চেঞ্জ রিজিমের নামে $29 মিলিয়ন বিনিয়োগ করেছিল। এই ডক্টর ইউনূস বাইডেন প্রশাসনের একজন প্রিয় ব্যক্তি এবং তাদের একজন লেসপেন্সার বলা যেতে পারে। অর্থাৎ প্রমাণিত হয়েছে উনি সবকিছু পিছনে থেকে কলকাঠি নেড়েছেন এবং নেড়ে উনি এই যে $29 মিলিয়ন মাধ্যমে উনি বিভিন্ন লোককে, তার মধ্যে অনেকে বলে আসিফ নজরুল আছে, আরো অনেকে আছে, তাদের মাধ্যমে সে টাকাগুলা বিভিন্ন জায়গায় বিলিয়েছে। সাধারণ ছাত্ররা এগুলো বুঝতো না। সাধারণ ছাত্ররা দেখেছিল যে তৎকালীন সময়ে বা শেখ হাসিনা যে রূপটা ধারণ করেছিল, সে কোন নির্বাচনে ধার ধারত না, কারো কথা শুনতো না, সে নিজেকে শুধু স্বৈরাচার নয়, সেটা ফ্যাসিস্ট রূপ ধারণ করেছিল। সে ফ্যাসিস্ট রূপটাকে দমন করার জন্য সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদ্দীপনা সৃষ্টি হয়েছিল। মানুষ আগ্রহ হয়ে উঠেছিল যে এই ফ্যাসিস্টকে আমাদেরকে সরাতে হবে।
সাধারণ মানুষের মধ্যে একটা ইতিবাচক সাড়া জাগলো। শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা মানে দেশপ্রেমের লক্ষণ। শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথের নামা মানে দেশপ্রেম। এরকম একটা আবহাওয়া সৃষ্টি করার পরে আমরা দেখলাম জুলাই মাস থেকে একটি ব্যাপক আন্দোলন গড়ে উঠেছে এবং তার পতন নিশ্চিত করেছে। শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে যেতে হয়েছে। তখন একটি সরকার হওয়ার কথা, বিপ্লবী সরকার। সেই সরকারটি হওয়ার কথা যে কোনো বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছে তাদের কাউকে, এমনকি সেখানে বিএনপির নেতৃত্ব থাকলেও এটা কোনো অন্যায় হতো না। বিএনপি নিজেও তখন বিপ্লবী সরকার গঠন করতে পারত। এবং আমি মনে করি তখন যদি বিএনপি সরকার মাঠে নেমে ঘোষণা দিত যে আমরা বিপ্লবী সরকার গঠন করব, তাহলে মনে হয় না এটা নিয়েও কোনো তত বেশি প্রতিকূল সৃষ্টি হতো। তবে ঝুঁকি আমরা দেখতে পেয়েছি, হ্যাঁ সৃষ্টি হতো এই জন্য যে দেখতে পরেও জানতে পারলাম যে বিপ্লবটার পিছনে, এই তথাকথিত আন্দোলনের পিছনে বা এই আন্দোলনটির পিছনে আমেরিকার $29 মিলিয়ন ইনভেস্টমেন্ট আছে। তার মানে যারা এটার সঙ্গে সম্পৃক্ত তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভাড়াটিয়া হিসেবে কাজ করেছে। এবং এই ভাড়াটিয়ার মূল নেতা দেখা গেল ডক্টর ইউনূস। অর্থাৎ ডক্টর ইউনূস ছিল এই প্রজেক্ট ম্যানেজার। এই প্রজেক্ট ম্যানেজার ডক্টর ইউনূস করে সে বিভিন্ন অপরিবেশ সৃষ্টি করে ছাত্রদেরকে দিয়ে দাবি তুলে সে প্যারিস থেকে খেলার মাঠ থেকে দৌড়ে এসে বাংলাদেশকে 3 দিন সরকারবিহীন রেখে সে তার এনজিও দিয়ে, তার বাড়ি ঘরে চাকর বাকর দিয়ে সে একটি উপদেষ্টা পরিষদ গঠন করলো, যা ছিল জাতির জন্য লজ্জাস্কর, যা ছিল জাতির জন্য অপমানকর। কারণ এমন অনেক উপদেষ্টা দিয়ে আমরা দেখেছি যাদের ন্যূনতম যোগ্যতা নাই রাষ্ট্রের কোনো কাজ করার, অথচ তার কোম্পানির কর্মচারী হিসাবে, কর্মকর্তা হিসাবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এটা করেছে ইউনূস তার ব্যক্তিগত প্রতিষ্ঠান। এখানে রাষ্ট্রপতি সাহেব আজকে ইন্টারভিউটা দিয়েছেন, আমি ওনাকে পাল্টা প্রশ্ন করতে চাই, তাহলে তুমি এত কথা বলার যদি সুযোগ থাকে, এত কথা যদি আপনার মনের মধ্যে থাকে, এত যদি আপনার মরার শখ থাকে, এত যদি আজকে বলেন আমি মৃত্যুর প্রহর গুনছিলাম, আর মৃত্যু হবে তো আমি পথ চাবো না, তাহলে সেদিন আপনি অবৈধভাবে ডক্টর ইউনূসকে শপথ করালেন কেন? কেন সেদিন আপনি অবৈধভাবে সংসদ ভেঙে দিলেন? কেন আপনি ডক্টর ইউনূসকে আপনার উপদেষ্টা, প্রধান উপদেষ্টা নিয়োগ দিলেন? সেদিন আপনার মেরুদণ্ড কোথায় ছিল? আজকে যে ভদ্রলোক, যে রাজনৈতিক দল পিছনে থেকে আপনাকে সহযোগিতা করেছে, সহায়তা করেছে, আজকে যে কোনো কারণে হোক তাদের নাম প্রকাশ করে দিয়ে আপনি কি তাদেরকে বেকায়দায় ফেলে দিলেন না? শাহাবুদ্দিন সাহেবের পিছনে অবস্থান নেওয়া, রাষ্ট্রপতির পিছনে অবস্থান নেওয়া, ইউনূস ক্ষমতা গ্রহণ করার পরবর্তী পর্যায়ে এটা বিএনপি মেনে নিতে পারে না। বিএনপি কখনোই রাষ্ট্রপতিকে সরাতে পারে না। তাহলে সাংবিধানিক যে শূন্যতা সৃষ্টি হবে সেটার সুযোগ ডক্টর ইউনূস নেবে। ইতিমধ্যে ডক্টর ইউনূস প্রমাণ করে দিয়েছে প্রথম 1 সপ্তাহের মধ্যে সে বিএনপির প্রতি কি বলে এটাকে, বিএনপির প্রতি সে লয়াল না। অর্থাৎ সে বিএনপিকেও সে ঘায়েল করার জন্য তার পরবর্তী পরিকল্পনা শুরু করে দিয়েছিল। ফলে বিএনপি তার অস্তিত্বের প্রয়োজন, সেদিন এটা আমিও সমর্থন করেছি, যেহেতু আমি তখন বিএনপি করতাম। এখনো মনে করি সেটা বিএনপি একটা সঠিক এবং স্মার্ট সিদ্ধান্ত ছিল যে রাষ্ট্রপতির পক্ষ অবলম্বন করা, রাজনৈতিক পরিপক্কতার পরিচয়, রাজনৈতিক পরিপক্কতার পরিচয় দিয়ে সেই সঙ্গে সঙ্গে সশস্ত্র বাহিনীও রাষ্ট্রপতির পক্ষ নিয়েছে। কিন্তু রাষ্ট্রপতি মহোদয়ের এটা আজকে প্রকাশ করা ঠিক হয় নাই। উনি বলছেন 33টি অর্ডিন্যান্স হয়েছে, উনি দস্তখত করেন নাই অনেকগুলোতে। তাহলে সেগুলো কি করে হলো? রাষ্ট্রপতি যদি দস্তখত না করে তাহলে সেটি অবৈধ, উনি তো সেটা বলা উচিত। তাহলে এই অবৈধ পদ্ধতি যদি রাষ্ট্র পরিচালনা করা হয়েছে তার দায় দায়িত্ব ডক্টর ইউনূসকে তো নিতে হবে। কিন্তু আজকে রাষ্ট্রটাকে উনি কি আবার নতুন করে একটা সমস্যার দিকে ঠেলে দিতে চাচ্ছেন কিনা আমি জানি না। তবে ওনার এই ইন্টারভিউটা পড়ে, সাক্ষাৎকারটা পড়ে আমার কাছে 3টি প্রশ্ন প্রকট হয়েছে। নাম্বার 1,
এক নম্বর, তিনি কি বর্তমান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চান? নাম্বার 2, আগে এটা এক্সপ্লেনেশন করি আগে। প্লিজ। কারণ প্রশ্নবিদ্ধ যদি না করতে চান, তাহলে তিনি কেন বলছেন যে আমি জীবন দিব তবু আমি পদ ছাড়বো না? তাহলে ওনার কাছে কি শেখ হাসিনার সংসদ ভেঙে দেওয়ার পত্রটি আছে? উনি কি সেটা দেখাতে পারবেন? তিনি কি প্রধান বিচারপতিদের কাছে বা বিচারপতির কাছে বা অ্যাপিলেট ডিভিশনে একটা মতামত দেওয়ার জন্য কোনো চিঠি দিয়েছেন? এই দুইটি কাজ যদি নেগেটিভ হয়, নেতিবাচক হয়, তাহলে তো এই নির্বাচন অবৈধ হয়ে যায়। এই বর্তমান নির্বাচন এবং বর্তমান সরকার প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এখানে কি কোনো গভীর ষড়যন্ত্র কাজ করছে? এটি আমাদেরকে দেখতে হবে। 2 নম্বর, উনি যে সাক্ষাৎকারটি দিয়েছেন, সেই সাক্ষাৎকারটির দায়িত্ব কি উনি গ্রহণ করবেন? সাক্ষাৎকার দিলে তো নিজ দায়িত্বই দিয়েছেন। আমাদের নেতারা তো অনেক সময় অনেক কিছু বলে, সাংবাদিক দায়িত্ব দেয়। না, মহামান্য রাষ্ট্রপতি তো আর মহামান্য বাসভবনে বসে, মহামান্য বাসভবনে বসে তো উনি আগেও ছিলেন বাসভবনে বসা। উনি যদি আবার বলেন আমাকে বাধ্য করা হয়েছে কথা বলে বক্তব্য দিতে, তিনি যদি আবার আগামীকালকে বলেন যে আমাকে রাষ্ট্রপতি রাখা হবে, এই আশ্বাস দেওয়াতে আমি এগুলো বলেছি, তার মানে কি উনি রাষ্ট্রপতি থাকতে চান? কারণ উনি যদি পদত্যাগ না করেন, তাহলে তো রাষ্ট্রপতির পদ শূন্য হয় না। আর রাষ্ট্রপতি পদ শূন্য না হলে আগামী 3, 4, 5 বছরের মধ্যে রাষ্ট্রপতি নিয়োগ করার কোনো সুযোগ নাই। আমাদেরকে আরো 4 বছর অপেক্ষা করতে হবে। তাহলে কি আমাদেরকে সেটা এখন মেনে নেওয়ার কোনো সুযোগ আছে? এই রাষ্ট্রপতিকে তো পদত্যাগ করতে হবে। আর যদি উনি পদত্যাগ না করেন, থাকতে চান, তাহলে কি আরেকটি সমস্যা তৈরি হবে না? 3 নম্বর, ওনার এই সাক্ষাৎকারটি দেওয়া কি আদৌ প্রয়োজন ছিল? উনি প্রধান বিচারপতির সঙ্গে কে কি আলোচনা করেছে সেইটি উনি জেনে যাচ্ছেন। তার এত সুযোগ, তার এত অবাধ তথ্য প্রবাহ। উনি বলেছেন যে প্রধান বিচারপতির সঙ্গে কি আলোচনা হচ্ছে তিনি জেনে গেছেন, কারণ তিনি আইনের লোক। তার মানে প্রধান বিচারপতির ওই মুহূর্তে যারা আলোচনা করেছে তাদের ভিতরে ওনার কোন লোক ছিল নিশ্চয়ই, অথবা প্রধান বিচারপতি তার প্রতি লয়াল ছিল বা তার সঙ্গে কোন রকম সম্পর্ক ছিল। এই সকল সমস্যাগুলোর বা প্রশ্নগুলোর উত্তর তো আমাদেরকে খুঁজতে হবে। আজকে এটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, পাস্ট ইজ পাস্ট। অতীতকে যদি আমি আবার সামনে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের মধ্যে আবার নতুন করে সংঘাত সৃষ্টি হবে। এখানে 2টি বিষয়। 5ই আগস্টের বিপ্লবের পরে, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে, শেখ হাসিনা বা তার সংসদ নির্বাচিত রাষ্ট্রপতির পদত্যাগ চাওয়া। শেখ হাসিনা পালিয়ে গেছিলেন, তাকে দিয়ে আসা, সেটা আপনার ব্যাপার। পালিয়ে যাওয়ার পরে সেখানে এই রাষ্ট্রপতির পদত্যাগ চাওয়া স্বাভাবিকভাবে বিপ্লব উত্তর চেতনা। স্বাভাবিক 5ই আগস্টের বিপ্লব, যে বিপ্লব হাসিনা সরকারকে সরিয়েছে, যে বিপ্লবের কারণে সংসদ ভেঙে গেছে, যে বিপ্লবের কারণে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, সেখানে শেখ হাসিনার কর্তৃক নির্বাচিত রাষ্ট্রপতিকে পদচ্যুত করা ছিল বিপ্লব উত্তর চেতনা। এটা যারা করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা অন্যায় কোনো কাজ করে নাই, তারা সঠিক কাজটি করেছিল। যারা রাষ্ট্রপতির পদত্যাগ কামনা করেছিল বা পদত্যাগ করার জন্য রাষ্ট্রপতির চাপ সৃষ্টি করেছিল, তারা সঠিক কাজটি করেছিল। কারণ বিপ্লবকে যদি মানতে হয়, আমি যদি 5ই আগস্টে বিপ্লবকে সম্মান জানাতে হয়, তাহলে অবশ্যই আমাকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি করতে হবে এবং সেই পদত্যাগের জন্য চাপ সৃষ্টি করতে হবে। আপনি যখন পরবর্তীতে আভ্যন্তরীণ ষড়যন্ত্রের কারণে এবং তত্ত্বাবধায়ক সরকারের রহস্যময় আচরণের কারণে, বিপ্লবের প্রতি বিশ্বাসঘাতকতামূলক কার্যক্রমের কারণে, ডক্টর ইউনূস বিপ্লবের প্রতি বিশ্বাসঘাতকতা করার কারণে রাষ্ট্রপতির প্রতি যে চাপ দেওয়া হয়েছে পদত্যাগ করার জন্য, সেই চাপটিকে উনি স্তীমিত করে দিয়েছেন। কারণ প্রধান
উপদেষ্টা ইউনূস সাহেব না চাইলে সেনাবাহিনীর পক্ষে রাষ্ট্রপতির বাড়িতে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় দেওয়া সম্ভব ছিল না। সশস্ত্র বাহিনী তো রাষ্ট্রপতির অধীন। সশস্ত্র বাহিনী রাষ্ট্রপতির অধীন না, সশস্ত্র বাহিনী বাংলাদেশ সরকারের অধীন। সশস্ত্র বাহিনীর প্রধান তো রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি সশস্ত্র অধীন হলে রাষ্ট্রপতি কোনো কাজ করতে পারে না প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া। এখানে প্রধান উপদেষ্টা অনুমোদন ছাড়া রাষ্ট্রপতি কোনো কাজ প্রধান করতে পারে না। উপদেষ্টা তো রাষ্ট্রপতির নিয়োগকৃত প্রধান উপদেষ্টা। কিন্তু সংবিধান বলে সে পারে না, না আপনি মুখে বললে হবে না, এটা ইন্টারভিউ দিয়ে দিলে হবে না। সেখানে সশস্ত্র বাহিনীর প্রধান অবশ্যই স্বীকার করবে যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টার অনুমতি নিয়ে তারা 3 স্তর বিশিষ্ট এই নিরাপত্তা বলয় তৈরি করেছে, এটা ইমপ্লাইজ। কিন্তু উনি আজকে এটা বলে, এই যে আমি কেন বলছি, প্রধান উপদেষ্টা একটা বহুমুখী আচরণ করেছে। উনি বিপ্লবী ছেলেদের সঙ্গে এক ধরনের ধোঁকাবাজি করেছে, বিপ্লবের প্রতি এক ধরনের আচরণ করেছে, বিদেশিদের সঙ্গে এক ধরনের দালালি করেছে, রাজনীতিবিদদের সঙ্গে এক ধরনের প্রবঞ্চনা করেছে। প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে ডক্টর ইউনূস প্রবঞ্চনা করেছে এবং তার প্রবঞ্চনাতে সহায়তা করেছে তার কতিপয় চামচা বা লেসপেন্সার, যেমন আলী রিয়াজ, যেমন বদিউল আলম, যেরকম ওই টিএবি ইফতেখারুজ্জামান। এই লোকগুলা ডক্টর ইউনূসের রেসপন্স হিসেবে তার সকল ষড়যন্ত্রমূলক কার্যকলাপগুলো জাতির সামনে প্রকাশ করেছে। তার তথ্য সেক্রেটারি, ইনফরমেশন সেক্রেটারি শফিকুর রহমান, যারা ডক্টর ইউনূসের সকল ষড়যন্ত্রমূলক এবং রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী কার্যকলাপকে জনগণের সামনে বৈধতা দেওয়ার জন্য প্রচার অপপ্রচার চালিয়েছে, কিন্তু জনগণ সেটা মেনে নেয় নাই। তারা বিপ্লবকে বিভ্রান্ত করেছে, বিপ্লবী কর্মকাণ্ডকে মব জাস্টিস বলে তারা জাস্টিফাই করার চেষ্টা করছে। মব ক্যানট বি জাস্টিস, মব ইজ মব। মব হলো একটা উচ্ছৃঙ্খল আচরণ, মব দিয়ে কোনদিন জাস্টিস হয় না। কাজে মব জাস্টিস শব্দটা যারা প্রচারণা করেছে, এস্টাবলিশ করেছে, তারাও কালপ্রিট। এবং এই বিভিন্ন পত্র পত্রিকার অফিস পুরানো হয়েছে, বিভিন্ন বাড়িঘর পুরানো হয়েছে, বিভিন্ন ঐতিহাসিক অবস্থান পুরানো হয়েছে। এইগুলা করা হয়েছে এক ধরনের কি বলবো সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারের প্ররোচনা এবং আশকারায়, যেটির দায় দায়িত্ব ডক্টর ইউনূস এড়াতে পারবেন না। আজকে ডক্টর ইউনূস গত 18 মাসে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করতে পারেন নাই। আল্লাহ না করুক এখন যেভাবে আওয়ামী লীগকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, যেভাবে ভারতীয় দূতাবাস, ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় বর্মা পরিষ্কার বলেছে আমরা এই সরকারের সঙ্গে নতুন সম্পর্ক করতে চাই, সে কিন্তু পুরনো সম্পর্ক ঝাড়াই করার কথা বলে নাই। সে বলতে আমাদের সম্পর্ককে আরো জোরদার করতে চাই, সে বলে সে বলছে আমি নতুন সম্পর্ক নতুন করে করতে চাই। তার মানে শেখ হাসিনাকে ঠিক জায়গায় রেখে, তাদের পুরনো সম্পর্ক সঠিক রেখে তারা সম্পর্কটাকে নতুন মাত্রা দিতে যাচ্ছে। তো সেই মাত্রায় যদি শেখ হাসিনাকে আবার বাংলাদেশের রাজনীতিতে আসার সুযোগ করে দেওয়া হয়, যদি আবার শেখ হাসিনা ক্ষমতায় আসার সুযোগ পেয়ে যায় কোনো না কোনো ভাবে, তাহলে অনেকের কি হবে জানি না, ডক্টর ইউনূসের ফাঁসি হবে। ডক্টর ইউনূস এত অপরাধ করার পরে কি আসলে আপনি মনে করেন ওনার আসলে বিচার হওয়া উচিত না? জনগণ মনে করে বিচার হওয়া উচিত, আমারও ব্যক্তিগত মতামত বিচার হওয়া উচিত, কারণ সংবিধান লঙ্ঘন করার সঙ্গে প্রবঞ্চনা করে, সংবিধান প্রবঞ্চনা করে, জাতির সঙ্গে প্রবঞ্চনা করেছেন। কিন্তু ওনার ফাঁসিটা দিবে কে? নীতিগতভাবে বিএনপি ফাঁসির কথা বলতে পারবে না, নীতিগতভাবে অন্য রাজনৈতিক দলগুলো বলতে পারবে না, কারণ তারাও তার সঙ্গে অনেক সময় অনেক কিছু ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কিন্তু জনগণের প্রত্যাশা তো, যারা জনগণের সঙ্গে প্রবঞ্চিত করেছে এবং তারা হয়তো চাইবে যে সেই সুযোগটা আওয়ামী লীগ নিতে পারে যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় পুনর্বাসিত হয় বা নতুন করে ক্ষমতায় আসে। শাহাবুদ্দিন সাহেব
এই অনাকাঙ্ক্ষিত অযাচিত ইন্টারভিউটা দিয়ে এই সমস্যাটিকে আরো জটিল করলেন। এখানে আবারও নিভিয়ে যাওয়া ছায়া আগুন জ্বালিয়ে দিলেন। এখানে সরকারকেও প্রশ্নবিদ্ধ করে ফেললেন। অর্থাৎ উনি অত্যন্ত দম্ভ করে বলছেন 21 ফেব্রুয়ারিতে ওনার বাণী যাবে। এটা তো নর্মালি যেটা যায়, উনি বলেছেন আগে যায় নাই। না না, নর্মালি যেটা যেতে এতদিন যায় নাই, এবার যায় নাই, তার মানে উনি এখন থেকে রাষ্ট্রপতি। তখনও তো তিনি রাষ্ট্রপতি ছিলেন। আবার তো আপনি জিনিসটা ঘুরাচ্ছেন কেন? যদি সোজা বাংলা না বুঝেন, আপনার জ্ঞান পাপীদের নিয়ে কথা বলতে সমস্যা। আপনার শেখ তাহলে কথাটা কেন বললো 21 নভেম্বরে আমার বাণী যাবে? না, উনি বলতেছে যে আমি যে তাহলে এটা বলতে হলো কেন 21 নভেম্বর যাবে? তার মানে কি সে বিএনপি কে দায়বদ্ধ করতেছে। সে বিএনপি কে দায়বদ্ধ করতেছে। 21 নভেম্বর যাবে মানে কি এই সরকার ওনার বাণীটা তো প্রধানমন্ত্রী সচিবের থেকে বানিয়ে দেওয়া হবে। বাণী তো ওর ইচ্ছে মতো বাণী যাবে না, তো বাণী যাবে তার মানে কি? একদিন বাণী যায় নাই, তার মানে উনি এখন বৈধ রাষ্ট্রপতি হিসেবে দাবি করছেন। আসলে কিন্তু বৈধ রাষ্ট্রপতি? আমার প্রশ্ন, উনি কি বৈধ রাষ্ট্রপতি? কেন আপনার এই প্রশ্ন জাগবে? কেন জাগবে না? কারণ উনি এই অন্তর্বর্তী সরকার উনি গঠন করেছেন, এই সংসদকে বরখাস্ত করেছেন। এটা কি বিলুপ্ত করেছেন? এটা তো নির্বাচনের মাধ্যমে অটোমেটিক বিলুপ্ত হয়ে গেল। অটোমেটিক বিলুপ্ত হয় না, এটা সরকারকে পদত্যাগ করতে হয়। একটি সরকার, যে কোনো রাজনৈতিক দলের সরকার যখন তার মেয়াদ পূর্ত হয়ে যায় তখন সে পদত্যাগ করে এবং সংবিধান ভেঙে দেওয়ার জন্য আবেদন জানায়। সংবিধান না সংসদ? সংসদ ভেঙে দেওয়ার জন্য। এখানে কি ডক্টর ইউনূস সরকার পদত্যাগ করেছে? এখন তো সংসদ নাই, এটা তো একটা উপদেষ্টা পরিষদ। আপনি যত সহজভাবে সাংবাদিকতা দেখেন, রাষ্ট্র তত সহজভাবে চলে না। আপনি রিপোর্টিং এক জিনিস আর রিপোর্টিং ভিতর জিনিস, বাস্তবতা এক জিনিস। সহজ প্রশ্ন করবো, আপনি তো সহজ স্পষ্ট জটিল উত্তর হবে এই জন্য যে ডক্টর ইউনূস কোনো পদত্যাগ করে সরকার বিলুপ্ত করে যায় নাই, বা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনও এই সরকারকে বিলুপ্ত করে নাই। এই শূন্যতাগুলো সৃষ্টি করে রাখা হয়েছে। তৃতীয় বিশ্বগুলোকে বিপদে ফেলানো হয় কেন? কেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র? কারণ ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে দিয়ে এমন কিছু কাজ করানো হয় যে কাজগুলো আন্তর্জাতিক মানদণ্ডে বিচার করা যায়। যেমন আপনি যদি কোনো পৃথিবীর কোনো বড় ড্রাগ স্মাগলারকে বা ড্রাগ ডিলারকে ক্ষমা করে দেন বা তার সঙ্গে উঠা বসা করেন, কথা বলেন, তাহলে আপনি একজন ড্রাগ ডিলার হিসেবে পরিচিত হবেন, যে এই কাজটি ভেনেজুয়েলা প্রেসিডেন্ট করেছেন। এটা তো আমেরিকার কথা। এটা পৃথিবীর যে কোনো দেশে করতে পারে। আমেরিকা তো আপনার বিরুদ্ধে একটা অভিযোগ দিয়ে আপনার বাড়ি থেকে আপনাকে তুলে নিয়ে করতে পারে, কিন্তু করেছে। আমেরিকা তো বলে দিয়েছে 3 দিন আগে যে আমার সঙ্গে চুক্তিগুলা করতে হবে, আপনাকে করতে হবে, করতে হবে, তাহলে নির্দেশ দিয়েছে। কেন দিয়েছে? না হলে তুমি বৈধ না বলবে, নো ডক্টর ইউনূস বৈধ, ডক্টর ইউনূস বৈধ না, হাসিনা বৈধ, অথবা তোমাকে আমি সরাই নিয়ে যাবো। এগুলো এত সোজা কথা মনে করেন না, এত সোজা অঙ্ক না, সরল না। নির্বাচিত এটা মানে ফেসবুকে এই অশিক্ষিত ছেলেদের হইছে হাল্লা এই শেয়ার নাম্বার শেয়ার না, এটা ইউটিউবের নাম্বার অফ শেয়ার দিয়া এগুলো যাচাই বাছাই হয় না। ইউটিউবের নাম্বারে শেয়ারিং নাম্বার কোটি লক্ষ লক্ষ হয়ে গেলে গিয়ে সে রাষ্ট্র পরিচালনা বৈধতা হয় না। রাষ্ট্র পরিচালনা বৈধতা কতগুলো এলিমেন্ট থাকতে হবে। এখানে ডক্টর ইউনূসের সরকার বিলুপ্ত হয় নাই, সরকার বরখাস্ত হয় নাই, ডক্টর ইউনূস পদত্যাগ করে নাই, তার পরিষদে কেউ পদত্যাগ করে নাই, পদত্যাগপত্র জমা দেয় নাই। তাহলে এই সরকারটা হাওয়া হয়ে গেল, শূন্য হয়ে গেল। আপনি শপথ করলে সরকার হয়ে যাবেন। কালকে আমি আর আপনি যদি গিয়ে হেঁটে শপথ করি আমি রাষ্ট্র চালাবো, আমি সরকার হয়ে যাবো? কেমন হবো? হয়ে যেতে পারি তো, এই নিয়মিত হয়ে যেতে পারি যদি কেউ বাধা না দেয়। যদি কেউ বাধা সৃষ্টি না করে তাহলে আজকে আমরা 4 জন মিলে সংগঠন করে ঘোষণা দিয়ে দিই আমরা সরকার। এটা হয় না? বিপ্লবী সরকার হয় না? পৃথিবীতে আজ হয়েছে না? তো এখনো হতে পারে, কারণ কে কার বৈধতাকে মানবে? অর্থাৎ একটি বৈধতা আরেকটিকে তো মানতে হবে। অর্থাৎ শেখ হাসিনার পদত্যাগ বৈধ করতে হবে, সংসদ বিলুপ্ত বৈধ করতে হবে, রাষ্ট্রপতি নিয়োগদাতা হিসাবে তার অস্তিত্বকে এস্টাবলিশ করতে হবে, অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, কিভাবে গঠিত হয়েছে সেটাকে জাস্টিফাই করতে হবে, অন্তর্বর্তী সরকারকে বিলুপ্ত করতে হবে, নতুন সরকার গঠন করতে হবে।
নতুন সংসদ গঠন করতে হবে। তো এগুলো তো শূন্য হইলে হলে করবেন, কিন্তু আপনি একটাও শূন্য করেন নাই, এবং যে দুইটা শূন্য করেছেন সেটা আপনি বৈধ না। তো রাষ্ট্রপতি সেই কাজটি পারে না। তো এই বিষয়গুলো করে আজকে ডক্টর ইউনূস সাহেব ইন্টারভিউ দিয়েছেন, প্রচার করেছেন, ভাবছেন আপনি বিএনপিকে এবং তারেক রহমান সাহেবকে, শাহাবুদ্দিন মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব ইন্টারভিউ দিয়ে বাহবা নেওয়ার চেষ্টা করছেন। আজকে তারেক রহমান সাহেব তাকে সহায়তা করেছে বলে উনি বিপ্লবের বিরুদ্ধে তারেক রহমানকে দাঁড় করানোর চেষ্টা করে দিচ্ছেন। উনি বিএনপিকে বিপ্লবী চেতনার বিপক্ষে দাঁড় করার চেষ্টা করছেন। উনি সশস্ত্র বাহিনীকে বিপ্লবের বিরুদ্ধে দাঁড় করে দেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ ওনারা ওনাকে সাপোর্ট করেছে। তাহলে যারা অন্তর্বর্তী সরকার সাপোর্ট করলো না, যারা বিপ্লবের ফসল, যারা বিপ্লবের মাঠে ছিল তারা সমর্থন করলো না, তারা আন্দোলন করলো, চাপ সৃষ্টি করলো, তারা হয়ে গেল টোকাই, তারা হয়ে গেল ওই কি বলে ছিন্নমূল। ছিন্নমূল ছিল না যখন শেখ হাসিনা বাড়ি ছাড়া পালা গেছিল, যখন এই গণভবন লুট হয়েছিল তাকে ছিন্নমূল লুট করেছিল, টোকাই লুট করেছিল। এটা তো বিপ্লবীরা নিয়েছে, লুট না, যুদ্ধের গণিমতি মাল, পরাজিত শক্তির। যুদ্ধটা হইল কার সাথে? যুদ্ধটা হয়েছে শেখ হাসিনার সঙ্গে। শেখ হাসিনার সাথে সরকার বিরোধী আন্দোলন হতে পারে, যুদ্ধ সরকার আন্দোলনের নামে যুদ্ধ, এটার নাম যুদ্ধ। আপনি কি নামে দিবেন জানি না, এটা যুদ্ধ। সেই যুদ্ধটা জনগণ করেছে শেখ হাসিনার বিরুদ্ধে। এটা বাস্তিল দুর্গের প্রথম হয়েছে যুদ্ধের মাধ্যমে, যেটাকে আমরা নাম দিয়েছি বিপ্লব। এই যুদ্ধটাকে আমরা নাম দিয়েছি বিপ্লব। শেখ হাসিনার বাড়িঘর লুট করা ছিল বিপ্লবের অংশ, গণভবন লুট করা ছিল বিপ্লবের অংশ, এবং সেই গণভবন কাছে জাদুঘর বানানো। নিজেই তো কন্ট্রাডিক্ট করতেছেন। বিপ্লব যদি হয় তাইলে তো এই যুক্তরাষ্ট্রের $29 বিলিয়ন কেন বিনিয়োগ হবে এখানে? তাইলে তো বিপ্লবীরা নিজ তাগিদ থেকে বিপ্লব। আমি তো এই জন্য পরিষ্কার প্রথম বলছি, ডক্টর ইউনূস বিপ্লবটাকে প্রশ্নবিদ্ধ করেছে। ডক্টর ইউনূস সরকার গঠন করে আমাদের যে ঐতিহাসিক বিপ্লব ছিল সেই বিপ্লবটাকে ভাড়াটিয়াতে রূপান্তরিত করেছে। এটা জন্য ডক্টর ইউনূসকে দায়ী করছি আমরা। তার তো এখানে আসার কোন স্কোপ ছিল না, কারণ তাকে আসছে এটা ডক্টর ইউনূস যে টাকা খেয়ে আসছে, এটা বাইডেন সাহেবের যে টাকা দিয়েছে সেটা ট্রাম্প সাহেব ঘোষণা দিয়ে দিয়েছে। আজকে যদি আমার সরকারের একদম দৃশ্যমান লেজিটিমেসি না থাকে, আনকন্ট্রোভার্সিয়াল লেজিটিমেসি না থাকে, তাহলে কি হবে? তাহলে এই সরকারকে যে কোনো অবস্থায় যে কোনো লোক আগামীতে বেকায়দায় ফেলে দিতে পারে। যদি আজকে এখানে 3টা স্টেটমেন্ট আসছে, দেখেন 3টা বড় পরাশক্তির কাছ থেকে, আপনি যদি খেয়াল করে দেখেন। আমেরিকাটা চিঠি দিয়ে বলছে আপনি আমার সঙ্গে চুক্তি করেন, চুক্তিগুলো বাস্তবায়ন করেন, যেগুলো হয়েছে বাস্তবায়ন করেন, এবং আমি আপনাকে সমর্থন দিব, আমি আপনাকে সমর্থন দিব, আসেন বাস্তবায়ন করি। এক জিনিস, বাস্তবায়ন করেন, আমি সমর্থন দিব আরেক জিনিস। এই দুটি পার্থক্য বুঝতে হবে। ভারত বলেছে আমরা বাংলাদেশের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তুলব, তার মানে পুরো সম্পর্ক নিয়েছেন, তার কোনো বক্তব্য নাই। ভারতের সঙ্গে আমাদের নতুন সম্পর্কটা কি হবে? এই যে 18 মাস সম্পর্ক ছিল, তার মানে কি ফারাক্কা পাঠিয়ে দিবে না? দিবে। তার মানে কি আমাকে পাসপোর্ট ভিসা দিবে না? দিবে। তাহলে একদিন দিল না কেন? এটা জবাব দিয়ে করতে হবে না? সেই 18 মাস তো আপনি ভারত দখল করার চিন্তা আছেন। তাহলে আমার জনগণ কি করেছে? তুমি কেন জনগণ, কাজে তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো হবে কি হবে না এটা জনগণ ডিসাইড করবে। এই যে কথিত বিপ্লবীরা প্রতিদিন 7 স্টার দখল করতেছে, চিকেন নেক গিলতেছে, বিপ্লবীরা আকার জয় করতে পারে, বিপ্লবের সব সম্ভব। বিপ্লব হলো স্বপ্নিক চিন্তা, এটা বাস্তবায়িত করতে বলে বিপ্লব, না করতে বলে স্বপ্ন। বিপ্লবের স্বপ্ন দেখে, তারা স্বপ্ন দেখবে পৃথিবীর নতুন পৃথিবী গড়ে তুলবেন, পুরো পৃথিবী দখল করে ফেলবে। তখন বিপ্লবের চিন্তা, চেতনা, স্বপ্ন বাস্তবায়িত করতে বলে সেটা বিপ্লব হবে। এটা তো অন্য কিছু না। কিন্তু সরকার যে আজকে বলবে এই সরকারের সঙ্গে তুমি নতুন সম্পর্ক গ্রহণ করার করতে দিয়েছে, চীনকে দিয়েছে, আমরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক নিয়ে কাজ করব, তবে তৃতীয় কোনো শক্তির ইন্টারফারেন্স অ্যাকসেপ্ট করব না। তৃতীয় শক্তি, তৃতীয় পক্ষ কোথায় আসলো? আমেরিকার কথা বলছে। আমেরিকা হইতে পারে, নেপাল হইতে পারে। ধরো আমেরিকায় আমি নেপালের সঙ্গে সুসম্পর্ক, আমি নেপালের সঙ্গে না রেখে আমি কেমনে কাজ করবো?
এখন আমি নেপালের সঙ্গে আমি চাইনিজ টেক্সটাইল মেশিনারি জানবো, আমি ভারতকে তুলে আনতে হবে। তাহলে ইন্টারফারেন্স যদি আমি বলতে কি বলছি, তার মানে এই সরকারকে সবাই বিভিন্ন কন্ডিশন দেওয়ার, শর্ত দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো 3টি পরাশক্তি ইতিমধ্যে শর্ত দিয়ে দিয়েছে, আর আমরা এখন যাচ্ছি, আমরা আমন্ত্রণ পেয়েছি ভিজিট করার সৌদি আরব থেকে। সৌদি আরব ইউএই এখন আবার 2 পক্ষ হয়ে গেছে, একদিন এক ছিল। ইউনাইটেড আরব আমিরাত, দুবাই আলাদা হয়ে গেছে। তারা এখন বিপক্ষ শক্তি, তুরস্কের সঙ্গে বিপক্ষ শক্তি। তাহলে আমরা সৌদি আরবের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে বাকি 2 শক্তির সঙ্গে কি ব্যালেন্স হবে, ভারসাম্য কিভাবে আসবে? কাজে আমি মনে করি আপনার আলোচনা অনেক লম্বা করেছেন, আলোচনা আপনি কেটে ফেলবেন, এডিট করে ফেলবেন, জানি না না আপনি আর এডিট করে শুরু দিচ্ছেন না, সব আলোচনা যাওয়ার অসুবিধা নেই। কিন্তু আমার একটা বক্তব্য হচ্ছে, মূল বক্তব্য হচ্ছে যে রাষ্ট্রপতি আপনার বাসায় রাষ্ট্রপতি ইন্টারভিউ দিয়ে আরেকটা নতুন বিতর্ক তৈরি করছেন, মানলাম। কিন্তু রাষ্ট্রপতি ইন্টারভিউ দিয়ে কিছু কথা বলেছেন যেটি একেবারেই সংবিধান লঙ্ঘন করেছেন মোহাম্মদ ইউনূস। আর সংবিধান লঙ্ঘনের জন্য আসলে এই মুহূর্তে তার উপদেষ্টা, তিনি এবং তার উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত কি? এখন শাহাবুদ্দিন সাহেবের বক্তব্যের কারণে আমি অন্তর্বর্তী সরকারের বিপক্ষে অবস্থান নিব না। আমি ব্যক্তিগতভাবে অন্তর্বর্তী সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছি এবং নিব। আমি অন্তর্বর্তী সরকারকে একটা প্রবঞ্চক এবং রাষ্ট্রের বিশ্বাস ভঙ্গকারী সরকার মনে করি। কিন্তু শাহাবুদ্দিন সাহেব যে বক্তব্য দিয়েছেন এটা অনাহূত, অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত। ওনার এই বক্তব্যটা কোনো মূল্য নাই, এটা কোনো গুরুত্ব নাই, এটা কোনো সরকারি ধর্তব্যে নেবে না। এটি একটি ব্যর্থ মানুষের হতাশা মনোব্যক্ত। আমি ইন্টারভিউটাকে মনে করি একটি প্রতিক্রিয়াশীল এবং উদ্দেশ্য প্রণোদিত। এটি না করাই উচিত ছিল, না করে ভালো ছিল না। কিন্তু আপনি ব্যক্তিগতভাবে তো প্রবঞ্চক বলতেছেন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং তার পরিষদকে। তো তারা যে এই প্রবঞ্চনা করেছে, জাতির সাথে যে প্রতারণা করেছে, তার জন্য তো বিচার হওয়া উচিত। তার জন্য শাহাবুদ্দিনের পক্ষে তবে যাওয়ার দরকার নেই। তার জন্য শাহাবুদ্দিন উইটনেস নেওয়ার দরকার নেই। তার জন্য আমার আলাদা উইটনেস, আমার অভিযোগ, আমার বক্তব্য আছে। কিন্তু শাহাবুদ্দিনকে আমি আসামি কাঠ করে দাঁড় করাতে চাই। শাহাবুদ্দিন তো বিপ্লবটাকে ডিনাই করার চেষ্টা করেছে, আমি তো সেটা মেনে নিতে পারি না। শাহাবুদ্দিন তো আমার 5ই আগস্টে বিপ্লবকে ধারণ করে নাই, সম্মান করে নাই, মর্যাদা দেয় নাই। তাই শাহাবুদ্দিনের বক্তব্য তো আমি ধর্তব্যে নিতে পারি না এবং নিব না। আপনি যেটাকে বিপ্লব বলছেন, বিপ্লব বলতে গেলে বিপ্লবের ম্যানিফেস্টো থাকে, আমরা এর কারণে আমরা বিপ্লব করব। এই 5 তারিখের আগে তো এরকম কোনো ম্যানিফেস্টো ছিল না। সেটা আপনার অভিপ্রায় হতে পারে, আপনার প্রিকন্ডিশন থাকতে পারে, কিন্তু আমি একটি বিপ্লব করব, সে কিভাবে করব সেটা ঘোষণা দিয়ে হতে পারে, ঘোষণা না দিয়ে হতে পারে। তো আপনার বিপ্লবের অর্থ এই নাকি 5 তারিখ পরে আপনি বললেন সংবিধান আমি ছুঁড়ে ফেলবো, আমি জাতীয় সঙ্গীত গিলে ফেলবো, আমি এই করব, এটাই কি জাতীয় পতাকা মানচিত্র বদলে ফেলবো, এটা কি আপনার বিপ্লবের ইয়ে ছিল? এইটাই তো যারা করেছে তারা বিপ্লবটাকে ধারণ করতে পারে নাই। আমি তো বলিনি তাদের জন্য বিপ্লব হয়েছে। বিপ্লবটা হয়েছে ফেসিবাদ শেখ হাসিনাকে পতনের জন্য। তার পরবর্তী ঘোষণাগুলো আসছে সেটা বিপ্লবী ঘোষণা নয়। আমি তো সেগুলোর সঙ্গে একমত হচ্ছি না, আমি তো সেগুলোর সঙ্গে নাই। এটা যদি বিপ্লব উত্তর সরকার ঘোষণা করে বলতো আমরা বিপ্লবের ফসল, অতএব আমরা এই কাজগুলা করব, তাহলে বলতে পারতাম। কিন্তু বিপ্লব উত্তর যারা যে প্ল্যাটফর্ম থেকে বলেছে তারা নাইদার বিপ্লবের হোতা, না তাদের বিপ্লবের প্রকৃত নেতা, আমরা কাউকে জানি না। মাস্টারমাইন্ড বানিয়ে দিয়েছে, এখন শত শত কোটি টাকার মালিক তারা, একজন মাস্টারমাইন্ড বানিয়ে দিয়েছে, সেই মাস্টারমাইন্ডকে খুঁজে পাই না। তারপর আমরা দেখেছি যে বিপ্লবের পরে দুর্নীতি আরো বেড়েছে, শুধু রাজনৈতিক দলগুলোতে নয়, শুধু অন্ধ সরকারিতে নয়, এমনকি বিপ্লবকে ধারণ করার জন্য যারা নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছে তাদের মধ্যে দেখেছি আর্থিক অনটন, অনিয়ম হয়েছে, যেটিও বিচারের দাবি রাখে। কাজে বিপ্লবকে অস্বীকার করবো না, করতে পারবো না। এবং 5ই আগস্ট যে বিপ্লব হয়েছে সেই বিপ্লব পরবর্তীতে প্রতি বিপ্লবীদের হাতে হেরে গেছে। সেই প্রতি বিপ্লব হলো ডক্টর ইউনূস, সেই প্রতি বিপ্লব হলো আসিফ নজরুল, সেই প্রতি বিপ্লব হলো
ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছিল তারা সবাই প্রতি বিপ্লবী, যার ফলে জনগণ বিপ্লবের আশা বাস্তবায়িত করতে পারে নাই, তার সুফল পাইতে পারে নাই। এখন আমরা আশা করছি একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসছে। আমি মনে করি এই সরকারকে বিরুদ্ধে কোনো বিপ্লব না করে, এই সরকারের বিরুদ্ধে আর কোনো আন্দোলন না করে এই সরকারকে 5 বছর দেশ চালানোর সুযোগ দেওয়া হোক এবং আমরা বাধা দিব না। আমরা এই সরকারকে প্রবুদ্ধ করব, মোটিভেটেড করব ভালো কাজ করার জন্য। আমরা সরকারকে সৎপথ থাকার জন্য, ভালো কাজ করার জন্য আমরা তাকে কি বলে প্ররোচনা দিব, তাদেরকে আমরা প্রবুদ্ধ করব, তাদেরকে আমরা দরকার পড়লে তাদেরকে সহযোগিতা করব। কিন্তু এই আন্দোলন করে আর যেন কোনো রাষ্ট্রীয় ব্যবস্থাকে রাজপথে নিয়ে যাওয়া হয়। কে ক্ষমতায় আসলো তার পক্ষে আছে কিনা বিপক্ষে আছে কিনা বড় বিবেচ্য বিষয় নয়। আমার বিবেচ্য বিষয় হলো সরকারকে তার 5 বছর নির্বিঘ্নে কাজ করতে দিতে হবে। ওকে, আমি শেষ প্রশ্নটা করি যে আপনি যে যাই বলুক না কেন, রাষ্ট্রপতি তো চেয়ারে ছিলেন, রাষ্ট্রপতি তো বঙ্গভবনে ছিলেন, প্রধান উপদেষ্টা তো রাষ্ট্রপতি ওন করেই তিনি শপথ নিয়েছেন, রাষ্ট্রপতি স্বীকার করে। এখন এই রাষ্ট্রপতির যে একেবারেই ওনার ডানা কেটে ওনাকে আটকে রাখার, যেমন উনি বিদেশ যেতে চাইলো 2 বার, ওনার 2টা আমন্ত্রণ আসলো, ওনারা পররাষ্ট্র মন্ত্রণালয়, রাষ্ট্রপতির ভাইস সচিব পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা চিঠি দিয়ে এলো যে আপনি লিখে দেন, এখানে সাইন দেন যে আমি এই মুহূর্তে ব্যস্ত, যেতে পারতেছি না। হ্যাঁ, তারপরে নর্মালি বাংলাদেশে যেটা হয় যে সকল বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে বেশিরভাগ ক্ষেত্রেই রাষ্ট্রপতি যান, সেখানে তাকে আটকে রাখা হলো। এটা কইরা আসলে ইউনূস কি বার্তা দিতে চায়? আসলে এগুলো ইউনূস করেছে কিনা তার কোনো তথ্য প্রমাণ নাই। একটা ব্যক্তির স্টেটমেন্টকে ধরে সে রাষ্ট্রপতি হোক, যাই হোক, রাষ্ট্রপতিও অতীতে অনেক বক্তব্য দিয়েছেন। রাষ্ট্রপতি সেই বক্তব্য আমি ধর্তব্যে নিতে রাজি না। আমি আগে বলেছি এই রাষ্ট্রপতি একজন বৈধ রাষ্ট্রপতি নন, কাজে তার এই বক্তব্যগুলোকে আমি ধর্তব্যে নিতে রাজি নই। এবং সে যে এলিগেশনগুলো এনেছে সেখানে তৃতীয় পক্ষ ইনভলভ, সেই তৃতীয় পক্ষকে আগে প্রশ্ন করতে হবে তারা সেটা করেছে কিনা। যতক্ষণ পর্যন্ত এটা প্রমাণিত না হবে ততক্ষণ একজনের বক্তব্যের উপরে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারি না। একটা অবৈধ দখলদার সরকার, আর ইউনূস সাহেবের বিরুদ্ধে অভিযোগ তিনি অবৈধ দখলদার সরকার। এখন তিনি রাষ্ট্রপতিকে অক্ষম করে রেখে দিলেন, রাষ্ট্রপতি তাকে নিয়োগ দিলেন, রাষ্ট্রপতিকে তিনি অক্ষম করে রেখে দিলেন, আবার রাষ্ট্রপতি সাংবিধানিক ভাবে তিনি রাষ্ট্রের প্রধান। আপনি তো সংবিধান চুরে ফেলেন। অনুষ্ঠানটাকে আরো 10 ঘন্টা নিয়ে যেতে পারেন, বক্তব্য পাবেন না। আমি রাষ্ট্রপতিকে বৈধতা দিব না। না, রাষ্ট্রপতি সংবিধান, আপনি সংবিধানে না বৈধ দিব না। সংবিধান নাই, বিপ্লবোত্তর সংবিধান নাই। আপনি তো এই সংবিধানের আলোকে শপথ নিয়েছেন, এগুলোকে তো আমি বৈধ দিচ্ছি না। আমার তো এই নির্বাচনের বৈধতা নেই। আমি তো বলেছি দেই না নির্বাচনের বৈধতা। আমি তো সাংবিধানিক নির্বাচনকে বৈধতা দেই না। কতবার বলছি আপনাকে, প্রথম দিনে তো বলছি এই সরকার সাংবিধানিক বৈধ হইতে হলে ওই শূন্য স্থানগুলো পূরণ করে আসতে হবে, এটা বলছি। আমি তো এই অন্তর্বর্তী সরকার এবং তার পূর্ববর্তী অংশকে আমি তো বৈধতা দিচ্ছি না। দিতাম যদি এটা বিপ্লবের দ্বারা বিপ্লব হিসাব সরকার গঠন করত। কিন্তু এই সরকারকে আমি প্রবঞ্চক সরকার মনে করি, রাষ্ট্রপতিকে প্রবঞ্চক রাষ্ট্রপতির অংশ মনে করি। ডক্টর ইউনূসকে আমি এই জন্য দায়বদ্ধ রাখি, তাকে আগামীতে এর দায়ভার গ্রহণ করতে হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, নিতে হবে। অসংখ্য ধন্যবাদ মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান আখতার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ যারা দেখছিলেন দেখবেন, সবার প্রতি অনুরোধ, দেশবার্তা ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা আসবো প্রতিদিন সন্ধ্যা 7টায় আসি আপনাদের সামনে। আগামীকাল যথারীতি আসবো অন্য কোনো অতিথি, অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।